এই মেয়ে, এই কি হলো? জানো তোমরা, তোমাদের কি মুখ ছিল না? বলতে পারলে না কিছু? বেয়াদব মেয়ে, চরিত্রহীন ছেলে দেখেছো অমনি গলায় ছোলার জন্য উঠে পড়ে লেগেছ। এতটা বলেই থামলো সবুজ। রাগে ওর রগগুলো ফুলে উঠেছে। পুরো নাম সবুজ আহমেদ, পেশায় একজন ইন্টারন্যাশনাল পাইলট। কাজের মাঝে 5 দিনের ছুটি পেয়ে বন্ধুদের সাথে ঘুরতে এসেছিল পাহাড়ে। কিন্তু এরই মাঝে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা বেশ বিরক্ত, কিন্তু সবুজের কথায় শেষ হতে না হতেই পরিস্থিতি 180 ডিগ্রি ঘুরে গেল। সবুজের সামনে থাকা মেয়েটা হঠাৎ তার কোমরে গুজে রাখা একটা পিস্তল বের করে সরাসরি সবুজের কপালে ঠেকিয়ে দিল। ধাতব স্পর্শে সবুজের শরীরের রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। পাশে থাকা বন্ধুরা চমকে এক পা পিছিয়ে গেল। সবুজ শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, শোনো না, তোমার নাম কি? মানে একটু আগে না আমার সাথে তোমার বিয়ে হলো? এত তাড়াতাড়ি আমাকে মেরে বিধবা হওয়ার শখ হচ্ছে কেন বউ? মেয়েটা একদম গম্ভীর, তার চোখে ভয় লেশ মাত্র নেই। সে শীতল কণ্ঠে উত্তর দিল, এই পরিস্থিতি থেকে আমি সহজে পার হয়ে যেতে পারতাম, কিন্তু আমার সাথে এই মেয়েগুলো ছিল। আমার একার পক্ষে সম্ভব ছিল না সবাইকে একসাথে বাঁচানো, তাই ওদের কথা মেনে নিয়েছি। সে পাশের দুটো মেয়েকে ইশারা করে বলল, এই মেয়ে দুটোকে দেখছেন না? অনাথ ওরা, আশ্রমে থাকে, আমাদের ভরসা করে। আমার সাথে এখানে এসেছিল, তাই তাদের ফেলে এখান থেকে পালিয়ে নিজেকে নিমকহারাম প্রমাণ আমি দিতে পারতাম না। তার কথায় উপস্থিত সকলেই চুপ হয়ে গেল। তারা বুঝতে পারল পরিস্থিতি যতটা সহজ ভেবেছিল আসলে ততটা নয়। পাশে থাকা একটা মেয়ে একটু সাহস করে প্রশ্ন করল, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার কাছে এই বন্দুক, তুমি কি পুলিশ? না, শহরে গ্যাংস্টার সৈকত এহসানের মেয়ে আমি, সোনালি এহসান। এই কথা শোনা মাত্রই উপস্থিত বাকি 7 জন মানবী চোখ কপালে উঠে গেল। গ্যাংস্টার সৈকত এহসান, যার নামে শহরের অপরাধ জগৎ কাঁপে, তার মেয়ের সাথে বিয়ে হয়েছে সবুজের? হঠাৎ একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। সবাই পিছন ফিরে দেখল সাহসী পাইলট সবুজ আহমেদ চোখ উল্টে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার বইয়ের পরিচয় সহ্য করার ক্ষমতা এই মুহূর্তে তার ছিল না। গ্রামের মোড়লের হুকুমে তাদের 4 জুটিকে গ্রামেরই এক পরিত্যক্ত পুরনো মাটির ঘরে রাখা হয়েছে। মাটির দেওয়ালের সোঁদা গন্ধ আর হারিকেনের টিমটিমে আলোয় পরিবেশটা বেশ গুমট। সবুজ মাটিতে লুটিয়ে পড়ার শব্দে ওই ছোট ঘরটাতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সোনালির হাতের পিস্তলটা তখনও নামানো হয়নি। ইন্টারন্যাশনাল পাইলট সাহেবের সাহস যে এত কম সেটাও ভাবতেও পারেনি। সোনালির চোখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। নিলয় আর রোদ একে অপরের দিকে তাকালো। রোদ গলা ছেড়ে একটু সামনে এগিয়ে এসে বলল, দেখুন সোনালি এহসান, পরিস্থিতিটা বেশ জটিল। আমরা কেউ এই বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। আপনার পরিচয় যাই হোক, আমরা এখানে ঝগড়া করতে আসিনি, কিন্তু মধ্যরাতে এভাবে বন্দুক বের করাটা কি ঠিক হচ্ছে? সোনালি পিস্তলটা শান্তভাবে কোমরে গুজে দিয়ে ঘরের এক কোণায় তাকালো। দুটো মেয়ে এক অপরকে জড়িয়ে ধরে জানালার এক কোণে বসে আছে। শান্ত চোখ জোড়া উপচে পড়া নোনা জল গড়িয়ে পড়ছে। সোনালি মেয়ে দুটোর মাথায় হাত রেখে খুব নরম গলায় বলল, ভয় পেও না মেয়ে, আজ থেকে তোদের দায়িত্ব আমার। তোদের কেউ অনাথ বলে অপমান করার সাহস পাবে না। এই 4 জন রাজপুত্রের দৌড় কতখানি তা আমার দেখা হয়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা নিলয় চৌধুরী এতক্ষণ চুপচাপ সব দেখছিল। সে একজন নেভি অফিসার, 6 মাস পর ছুটি পেয়েছিল বলে বন্ধুদের সাথে মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে এসেছিল, কিন্তু এইভাবে ফেসে যাবে তা জানলে জবে হয়তো সমুদ্র থেকে ফিরত না। সে নিচু স্বরে বলল, এখন এই মাঝরাতে পাহাড়ি গ্রাম থেকে বের হওয়া যাবে না। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত আমাদের এখানেই কাটাতে হবে। কিন্তু সকালে যখন আমরা শহরে ফিরব, তখন এই সম্পর্কের দায়ভার কে নেবে? এই কথায় নীলিমা খেকিয়ে উঠল। সদ্য বিবাহিত স্বামীকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে চুল টেনে ধরে বলল, এই হারামজাদা, কি বললি তুই? সম্পর্কের দায়ভার কে নেবে মানেটা কি? তোরা সবাই
আমাকে জোর করে এখানে নিয়ে এসেছিস, বলেছিস জায়গা সুন্দর, ঘুরতে ভালো লাগবে, আর মাঝে এই অনাকাঙ্ক্ষিত বিয়ে মারিয়ে বলছিস দায়িত্ব নিবি না। নীলু, নীলু বেবি, কি বলছো এসব তুমি? তোমার কথা বলছি না তো। আমি তোমাকে এখান থেকে নিয়ে সোজা চৌধুরী বাড়িতে তুলবো। তুমি টেনশন করো না জান। আমি বাকি চারজনের কথা বললাম। বাকি চারজন এখনও দুধ খায় না, তাই বুঝবে না। তাদের সিদ্ধান্ত তাদের নিতে দাও। তারা পুরুষ নাকি কাপুরুষ তা নিজেদের প্রমাণ করতে দাও। তুমি মুখ বন্ধ রাখো। নীলিমা শেখ, শেখ বাড়ির মেয়ে, বংশে 3 পুরুষ পর একমাত্র মেয়ে সে, ফলে সকলের আদরের। কোনো কাজে কেউ তাকে কখনো বাধা দেয়নি, তাই বন্ধুদের সাথে আউটডোর আউটিংয়ে এসেছিল। সাথে ছিল বয়ফ্রেন্ড নিলয় চৌধুরী। রোদ হঠাৎ বলে উঠল, ভবিষ্যৎ? কার সাথে কার? ওই গ্যাংস্টার মেয়ের সাথে, এই অজ্ঞান হয়ে পড়ে থাকা পাইলট সবুজের? আমার সাথে ওই যে ছোট্ট মেয়ে, বয়স এখনও 18 হয়নি। নিলয় ভাইয়া তো তোমার সাথে নীলি, নীলি আপু তবুও ঠিক আছে, কিন্তু ভাইয়া? রোদ পুরো নাম জাহিন তালুকদার রোদ। সেরকম কিছু একটা হয় না। বাবার ব্যবসা দেখাশোনা করে। বড় ভাই আউটিংয়ে যাচ্ছে বন্ধুদের সাথে, তাই সেও পিছে পিছে চলে এসেছে ভাইয়ের বন্ধুদের সাথে। ভাইয়ের থেকে বেশি তার খাতির, তাই খুব একটা বেগ পোহাতে হয়নি। কিন্তু এখানে এসে এমন পরিস্থিতির শিকার হবে সে তো বুঝেনি। ঠিক তখনই মাটির ঘরের জরাজীর্ণ দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। হাতে লণ্ঠন আর মাটির সানকিতে কিছু মোটা চালের ভাত আর তরকারি নিয়ে ঘরে ঢুকলেন গ্রামের 2 বয়োজ্যেষ্ঠ লোক। তাদের পিছনে আরও কয়েকজন কৌতূহলী মুখ উঁকি দিচ্ছে। একজন লোক খসখসে গলায় বললেন, খাইয়া লও তোমরা, কখন খাইছো ঠিক নাই, আজ তোমাগো বাসর। হগলর রে আলাদা আলাদা ঘর দেওয়া হইব। কাল সকালে মেঘলা কাটলে আর আকাশ পরিষ্কার হইলে চইলা যায়ও। লোকটার কথা শুনে নিলয় চৌধুরী আর নিজের রাগ সামলাতে পারল না। সে চিৎকার করে বলে উঠল, আপনারা কি মানুষ বলুন তো? বৃষ্টিতে ফেসে গিয়ে আশ্রয়ের সাহায্য চাইলাম, আর আপনারা আমাদের নাজেহাল করে এভাবে জোর করে বিয়ে দিয়ে দিলেন। আমার আর নীলির বিয়ে তো ঠিক হয়েছিল, তাই সমস্যা ছিল না, কিন্তু এই অচেনা 3টে মেয়েকে কেন আমাদের জীবনের সাথে এভাবে জড়িয়ে দিলেন? অত বুঝি না বাপু, তোমরা শহরের শিক্ষিত পোলা পাইন, এখানে আইবা, এইটা কইরা মায়ার সাথে লইবা, আর মায়াগো সর্বনাশ কইরা জঙ্গলে ফালাইয়া রাইখা যাইবা, তা আমরা হইতে দিব না। আমাগো নিয়ম বড়ই শক্ত, যা হয়েছে ভালো লাইগাই হয়েছে। রোদ দেখল পরিস্থিতি আবারও তপ্ত হচ্ছে। সে নিলয়কে শান্ত করে কানে কানে বলল, এমন করো না ভাইয়া, ওনারা পরিস্থিতির শিকার হয়ে এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। যা হবে কাল সকালে দেখা যাবে। আপাতত ওনাদের কথা মেনে নাও, না হলে এই জঙ্গল থেকে আমরা কেউই জ্যান্ত ফিরতে পারবো না। ততক্ষণে খাবারগুলো ঘরের এক কোণে নামিয়ে রাখা হয়েছে। বৃদ্ধরা ঘর থেকে বের হওয়ার সময় শাসিয়ে গেলেন যে পালানোর চেষ্টা যেন কেউ না করে। এদিকে সবুজের জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সে এখন প্রবল ট্রমাতে আছে। সে জানালার শিক ধরে হাউমাউ করে কাঁদছে আর বিড়বিড় করছে, আমি ভেবেছিলাম কোনো রাজকন্যা বা ডানা কাটা পরীর সাথে আমার বিয়ে হবে। আমি নাকি পাইলট, অথচ আমার কপালে জুটলো এক লেডি মাফিয়া যে বাসর রাতে পিস্তল বের করে। আমি কি ডাকাতের কবলে পড়লাম নাকি বিয়ে করলাম? সোনালি এক কোণে বসে নির্লিপ্তভাবে নিজের বন্দুকটা মুছছে। সবুজের কান্না দেখে সে একবার আর চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। তার এই মৌনতা সবুজের ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এত কিছুর মাঝেও ঘরের এক কোণে রাখা একটা তক্ত পোষে বেঘরে উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছে এক সুঠাম দেহের পুরুষ। গায়ের সাদা শার্টটা বৃষ্টিতে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এলোমেলো চুলগুলো কপালে এসে পড়েছে, আর হাতের কবজিতে কয়েক জায়গায় ছড়ে যাওয়া ক্ষতের চিহ্ন। আজ এদের মধ্যে আরও একজনের সাথে বিয়ে হয়েছে, কিন্তু এক নেশার ঘরে সে কবুল বলেছে। সে জানে কি না তাও সন্দেহ যে তার বিয়ে হয়েছে আজ। মেঘলা আকাশের রাতে এই পাহাড়ে হালালভাবে সে নিজের জীবনের সাথে জড়িয়ে নিয়েছে আর একটা জীবনকে। 3 বছর পর এই পর্যন্ত বলে মেয়েটা থামলো। দীর্ঘশ্বাসটা বুকের ভিতর থেকে অনেক কষ্ট করে বেরিয়ে এলো। পাশে বসে থাকা ক্যাথলিন নান তার দিকে অপলক তাকিয়ে আছে।
বৃদ্ধা নানের অভিজ্ঞ চোখ দুটো দেখছে সামনে বসে থাকা মেয়েটিকে। বয়স খুব বেশি হলে 20 বছর হবে। রূপ মাশাল্লাহ, ভাবনার থেকেও অত্যাধিক সুন্দর, এক কথায় অপ্সরা বলা যেতে পারে। চেহারায় শুধু মায়া নয়, আছে এক পাহাড় সমান গাম্ভীর্য। হয়তো বাবা মা এমন অভিজাত ছিল বলেই এই আভিজাত্য তার রক্তে, কিন্তু ভাগ্যের পরিহাসে সব কিছুর মধ্যে মেয়েটার ভাগ্য আজ বড়ই অসহায়। ঠিক তখন পাশ থেকে এক কিশোরী মেয়ে চিৎকার শোনা গেল, বীর, আবার থামো, মামুনি আর দৌড়তে পারছে না। কিন্তু সামনে দৌড়নো বছর দুয়েকের বাচ্চাটা সেদিকে ভ্রুক্ষেপহীন। সে তার ছোট্ট পা ফেলে প্রাণ খুলে দৌড়তে ব্যস্ত। বাতাসের সাথে পাল্লা দিয়ে সে খিলখিল করে হাসছে। গায়ের রং অত্যাধিক সাদা, গোলগাল চেহারা, দেখতে কিছুটা বিদেশিদের মতো। বাচ্চার হাসির শব্দে যেন আশ্রমে এক চিলতে রোদ এসে পড়ল। বাচ্চাটা যখন হাসছে তখন তার কপালের বাম পাশে রগের কাছে পরপর দুটো তিল জ্বলজ্বল করছে। এই জোড়া তিল বাচ্চাটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওকে দেখলে যে কারো চোখের পলক পড়তে ভুলে যাবে। নান মুচকি হেসে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, বাচ্চাটা দেখতে কার মতো হয়েছে? মেজাবিন মেঘলা। মেঘলা উদাস চোখে তার ছেলে দৌড়ানো দেখছিল। বীর নামটা তার ছোট চাচু আদর করে রেখেছে, যার রক্তে সাহস বইছে। মেঘলা ম্লান হেসে উত্তর দিল, শুনেছি ওর বাবার মতো। শুধু দেখতে নয় সিস্টার, ওর জেদটাও নাকি একদম ওর বাবার মতো। যা ধরবে তার ছাড়বে না। তিনি হয়তো জানতেনও না যে সেই মেঘলা রাতের একটা স্মৃতি আমার সারাটা জীবন জুড়ে আশীর্বাদ হয়ে বয়ে যাবে। নান দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেদিনের আর কি কি হয়েছিল? তুমি যতটা বললে সেখানে তো বীরের তো আর বাবার কাছে যাওয়ার অধিকার আছে, আর তার সন্তানও দেখার অধিকার আছে। মেঘলা চোখের পাতা ভিজে উঠল। সে মুখ ফিরিয়ে নিল। 2 বছর আগে সে ভয়াবহ পাহাড়ি রাত আর তারপরে বিশৃঙ্খলা তাকে আজ এই পরিস্থিতিতে এনে ফেলেছে। সে ধীর গলায় বলল, অধিকার সবার থাকে সিস্টার, কিন্তু সবার কপালে অধিকার ভোগ করার ভাগ্য থাকে না। আমি তো হারিয়ে যাওয়া এক মেয়ে, যার কোনো পরিচয় নেই। এক গ্যাংস্টার কন্যা আর 4জন প্রভাবশালী মানুষের সাথে সে রাতে যে নাটক হয়েছিল, তার ফল আমি আর আমার বীর ভোগ করছি। হঠাৎ বাচ্চাটা দৌড়তে দৌড়তে এসে মেঘলার কোলে আছড়ে পড়ল। ছোট্ট হাতে মেঘলার ওড়না টেনে ধরে আধো আধো বোল ফুটিয়ে বলল, মা খুদা। মেঘলা ছেলেকে বুকে জড়িয়ে ধরল। বীরের ওই কপালে চুমু দিল। ছেলের মুখের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, আকাশ আজও মেঘলা, শুধু তুমিই অচেনা। বাচ্চাটির পিছে পিছে ছুটে এলো মেঘলার সমবয়সী এক মেয়ে। সে হাঁপাতে হাঁপাতে কপালে জমে থাকা ঘাম মুছে তপ্ত স্বরে বলল, নেবইন, তোর ছেলে ধর। খোলা মাঠ পেয়ে যা দৌড় দিছে, বাপরে বাপ, আমার তো জান যায় যে অবস্থা। মেঘলা ম্লান হেসে বীরকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। আকাশের পশ্চিম কোণে সূর্যটা হেলে পড়েছে। গোধূলির ম্লান আলোয় চারপাশটার রহস্যময় দেখাচ্ছে। মেঘলা ধীর গলায় বলল, চল উঠি এবার, সন্ধ্যা হয়ে এলো। তারপর নানের দিকে তাকিয়ে বিনীতভাবে বলল, আজ তবে আসি সিস্টার, পরে কোনো একদিন সময় করে এসে বাকি গল্পটা শোনাবো। নান মৃদু হাসলেন, কিন্তু সে হাসিতে একরাশ মমতা মাখানো ছিল। তিনি মেঘলার পাশে দাঁড়ানো মেয়েটির দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তারপর গম্ভীর স্বরে বললেন, মেঘরাত্রি, যা পেয়েছো তাকে আগলে রেখো, জীবনটা গুছিয়ে নিও। নানের কথা শুনে মেঘরাত্রি এক মুহূর্তের জন্য থমকে গেল। সিস্টার যেন তার চোখের দিকে তাকিয়ে মনের ভিতরের লুকোনো ঝড়টা পড়ে ফেলেছেন। নান আর কিছু না বলেই বীরের কপালে একটা চুমু খেয়ে ধীর পায়ে চার্চের ভিতর ঢুকে গেলেন। দুই মেয়ে হাঁটতে হাঁটতে তাদের গন্তব্যের দিকে পা বাড়ালো। রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠতে শুরু করেছে। মেঘরাত্রি নীরবতা ভেঙে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, মেঘ, তুই ওনাকে সবটা বলেছিস? হুম, কিছু বললি? কিছু বললি রাত? মেঘরাত্রিকে ভালোবেসে মেঘলা রাত বলে ডাকে। কি হয়েছে তোর? আজকাল এমন চুপচাপ থাকিস কেন বলতো? মেঘলা একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকালো। গলার ভিতর দলা পাকিয়ে আসা কান্নাটা গিলে ফেলে বলল, না না, তেমন কিছু না রে। বীরের শরীরটা আজকাল ঠিক যাচ্ছে না, তাই একটু টেনশন হচ্ছে।
মেঘরাত্রি আর কথা বাড়ালো না। সে জানে মেঘলা কিছু কথা নিজের হৃদয়ের একদম গভীরে লুকিয়ে রাখতে পছন্দ করে। তারা দুজনেই একটা পরিপাটি ডুপ্লেক্স ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ভিতরে ঢুকতেই চার দেওয়ালের পরিচিত নিস্তব্ধতা তাদের গ্রাস করলো। ফ্ল্যাটটি ছোট হলেও বেশ গোছানো। দুটো শোবার ঘর আর একটা সিমসাম রান্নাঘর। বসার ঘরের এক কোণে একটা ছোট্ট সোফা পাতা আছে, যার চারপাশে বীরের ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো পড়ে আছে। মাঝখানে একটা সাধারণ ডাইনিং টেবিল। ফ্ল্যাটের উপরতলার রুমে থাকে মেঘরাত্রি, আর নিচতলায় প্রধান কামরাটি মেঘলা আর বীরের। ফ্রেশ হতে যাওয়ার আগে মেঘলা একবার বীরের কপালে হাত দিয়ে দেখলো জ্বরটা আবার আসছে কিনা। সব কিছুই ঠিক আছে, শুধু এই চার দেওয়ালের মাঝেও সেই পাহাড়ের সোঁদাগন্ধ আর কারো হাতের উষ্ণ স্পর্শ মেঘলাকে আজও তাড়া করে ফেলে। মেঘলা নিজেকে সামলিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে যায়, কিন্তু তার মনের কোণে তখনও নানে সেই কথাগুলো বাজছে। বীরের তো তার বাবার কাছে যাওয়ার অধিকার আছে। ফ্রান্সের প্যারিস শহরে ছিমছাম একটা ফ্ল্যাট। জানালার বাহিরে আইফেল টাওয়ারে চূড়ান্ত বিকেলে সোনালি রোদে চিকচিক করছে। রান্নাঘর থেকে মশলার সুঘ্রাণ আসছে। নীলিমা আজ নিজের হাতে দেশি স্টাইলে কিচেন কারি রান্না করছে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে নিলয়ের চিৎকার শোনা গেল, মামা দাঁড়াও, পাপা আজ খুব ক্লান্ত, ওভাবে ছুটো না মা, পড়ে গিয়ে ব্যথা পাবে তো। কে শোনে কার কথা? বছর দুয়েকের নিভা চৌধুরী যেন বাতাসের এক চিলতে চাপটা। তাই ছোট্ট দুপা ফেলে সে হাসতে হাসতে ছুটছে। নিলয় অফিস থেকে ফিরে সোফায় হেলান দিয়েছিল, কিন্তু মেয়ের কাণ্ড দেখে সেও পিছে পিছে ছুটল। নিভা খিলখিল করে হাসতে হাসতে সরাসরি রান্নাঘরে গিয়ে মায়ের পায়ের কাছে দাঁড়ালো। নীলিমা হাসি মুখে নিচু হয়ে ঘামে ভেজা নিভাকে কোলে তুলে নিল। ঠিক তার পিছন পিছন হাঁপাতে হাঁপাতে নিলয় এসে দাঁড়ালো। নিলয় কৃত্রিম রাগ দেখিয়ে বলল, কী হলো মাম্মা? তুমি খুব দুষ্টু হয়েছ। আমায় বললে তো আমি তোমায় মায়ের কাছে নিয়ে আসতাম। এভাবে ছোটার কি দরকার ছিল বলো তো? নীলিমা নিভার কপালে একটা চুমু দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে হেসে বলল, মেয়েকে আর বকতে হবে না, সারাদিন পর তুমি ফেরতো, তাই বেচারি তোমার সাথে একটু খুনসুটি করতে চাই। ও তো বুঝতে পারে না যে ওর বাবা সারাদিন সমুদ্রের নোনা জল খেয়ে কত খাটাখাটুনি করে এসেছে। সমুদ্রের জল খাওয়ার কথা শুনেই নিলয় সোজা হয়ে দাঁড়ায়। তার চেহারায় কৃত্রিম এক অভিমান আর বিস্ময় ফুটে উঠল। সে নীলিমার দিকে এক পা এগিয়ে এসে বলল, কি বললি নীল? আমি সমুদ্রের জল খাই? আমি নেভির একজন অফিসার, আর তুই বলছিস আমি ডিউটির নামে সমুদ্রের জল খেয়ে বেড়াই? তোর ধারণা আমি ওখানে গিয়ে গ্লাস হাতে বসে থাকি নাকি জল খাওয়ার জন্য? তা না হলে কি? 6 মাস সমুদ্রের মাঝে থাকো, চারপাশে তো শুধু জল আর জল। পিপাসা পেলে কি আর কষ্ট করে মিনারেল ওয়াটার খুঁজতে যাও? ওই নোনা জলই তো নিশ্চয়ই গপ গপ করে গিলে নাও। নীলা এবার নিভাকে কোলে নিয়ে নীলিমার সামনে এসে দাঁড়ালো। নিভা মাম্মা, দেখেছো তোমার মা আমাকে কি বলছে? বলছে তোমার বাবা নাকি সমুদ্রে নোনা জল খায়। আচ্ছা নীলিমা, আমি কি এতটাই কৃপণ যে ফ্রিতে জল খাওয়ার জন্য সমুদ্রে চাকরি নিয়েছি? নীলিমা ভাতের হাঁড়ি থেকে সুগন্ধি চালের ঘ্রাণ নিতে নিতে চোখ টিপে বলে, কৃপণ কিনা সেটা তো তোমার মানিব্যাগই জানে। তবে হ্যাঁ, ফ্রিতে কিছু পেলে যে তুমি ছাড়ো না, সেটা তো সেই পাহাড়ি গ্রামের এক প্লেট ডাল ভাত খাওয়ার দৃশ্য দেখেই বুঝেছিলাম। নীলা এবার হেসেই ফেলল। সে ভয়ানক কিন্তু অদ্ভুত স্মৃতিটা মনে পড়তেই তার মেজাজ গরম হয়ে গেল। সে নীলিমার খুব কাছে এসে নিচু স্বরে বলল, সেদিনের ওই ডাল ভাতটাই বোধহয় আমার জীবনের সেরা খাবার ছিল নীল। কারণ ওই এক প্লেট খাবারই আমাকে তোর মতো একজনকে চিরদিনের জন্য জীবনের সাথে জুড়ে দিয়েছিল। নীলিমাও থমকে গেল। এক মুহূর্তের জন্য তাদের মাঝে এক শান্ত নীরবতা নেমে এলো। নীলিমা নিলয়ের বুকে মাথা রেখে ফিস ফিস করে বলল, অনেক হয়েছে সমুদ্রে জল খাওয়া, এবার চলো দেশে ফিরি। মা বাবা নিভাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর আমার কেন যেন মনে হচ্ছে মেঘলা আর মেঘরাত্রিকে আমাদের খুব দরকার। নিলয় নীলিমার কপালে আলতো করে মাথা রেখিয়ে বলল, ঠিক আছে বাবা, মানলাম। সমুদ্রে জল ছেড়ে এবার দেশের কলতলায় গিয়ে জল খাবো। আগামী সপ্তাহেই টিকিট কাটছে, খুশি তো? নিভা তখন পাপা আর মামির মাঝখানে ঢুকে পড়ার চেষ্টা করছে আর খিলখিল করে হাসছে। ফ্রান্সের এই ছোট্ট ঘরে তখন ঝগড়া ছাপিয়ে একরাশ ভালোবাসার রোদ খেলা করছে। নিভা তখন ওর খেলনা উড়োজাহাজটা নিয়ে খেলছে আর আদো আদো বোল ফুটিয়ে বলছে, পাপা তেতে তাপো।
হ্যাঁ যান মামা, আমরা সকলে দেশে যাব। নীলয় আর নীলিমা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। চার দেয়ালের এই ছোট্ট ফ্রান্সেও যেন তখন এক টুকরো তাদের নিজের দেশের শহর আর এক ঝাঁক স্মৃতির মেঘ এসে হানা দিল। অভিজাত এক ড্রয়িং রুমে এখন রীতিমতো রণক্ষেত্র চলছে। আমি আর পারছি না, আমি ইস্তফা দিব। পাইলটগিরি ছেড়ে দিয়ে আমি এবার হিমালয়ে গিয়ে সন্ন্যাস দিব, কেউ আমাকে আটকাবেন না। সবুজ আহমেদ সোফায় বসে নিজের চুলে নিজেই টান দিচ্ছে। পরনে দামি শার্ট প্যান্ট হলেও চেহারায় সেই 3 বছর আগে সে ভয়ার্ত ছাপটা যেন আজও লেগে আছে। ঠিক তার সামনে সোফায় পা তুলে বসে আছে সোনালি হোসেন। তবে তার পরনে এখন আর সে মাফিয়া ভাবের পোশাক নেই। আছে সিল্কের কালো শাড়ি, আর চোখে সেই চিরচেনা শীতল গাম্ভীর্য। হাতে কোনো পিস্তল নেই, তার বদলে সে একটা আপেল কাটছে দক্ষ হাতে। সন্ন্যাস নেবেন? আপনার কি মনে হয় আমার বাবার লোক আপনাকে হিমালয়ের গুহায় খুঁজে পাবে না? তার চেয়ে বরং চুপচাপ আপেলটা খান। সবুজ হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপেল নয়, আপনি আমাকে বিষ খাইয়ে দিন সোনালি ম্যাডাম। ইন্টারন্যাশনাল ফ্লাইটে গেলে আমার মনে হয় এ বুঝি আপনার বাবার লোক প্লেন হাইজ্যাক করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। আমার বন্ধুরা সবাই কত শান্তিতে আছে। নিলয় তো ফ্রান্সে গিয়ে নিভা মাম্মাকে নিয়ে মজা করছে, আর আমার জীবনটা গুটি কতক বডিগার্ড আর আপনার লাইসেন্সবিহীন পিস্তলের নিচে পিষ্ট হয়ে যাবে। সোনালি আপেলের এক টুকরো সবুজের মুখের সামনে ধরল। সবুজের কান্না নিমেষেই থেমে গেল। সে ভয়ে ভয়ে আপেলটা মুখে নিল, বিড়বিড় করল, বিয়ে করেছিস তো করেছিস সবুজ, একদম বাঘের কাছেই ঢুকেছিস। সোনালি একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাহিরের মেঘলা আকাশের দিকে তাকালো। তার চোখে এক মুহূর্তের জন্য বিষণ্ণতা খেলে গেল। সে ধীর গলায় বলল, সবাই ভালো নেই সবুজ আহমেদ। মেঘলা আর মেঘরাত্রি কোথায় আছে আপনি কি জানেন? 3 বছর ধরে আমার বাবার লোক লাগিয়েও ওদের খুঁজে পায়নি। ওই রাতের পর থেকে আপনার বন্ধুর কোনো খোঁজ নেই। আপনার বন্ধুদের এই করুণ দশা কি আপনার ভালো লাগে? সবুজ থমকে গেল। সোনালির মুখে বন্ধু শব্দটা শুনে সে অবাক হলো। সে জানে এই গম্ভীর মেয়েটার ভিতরেও একটা মন আছে। সে নিচু স্বরে বলল, নীলয় ফিরছে আগামী সপ্তাহে। ও ফোন করেছিল। ও চায় আমরা সবাই যেন আবার এক হই, অন্তত এই অনাথ মেয়ে দুটোর কী হলো তা জানার জন্য হলেও। নীলয়কে আসতে বলুন। আকাশ কয়েকদিন ধরে মেঘলা হয়ে আছে সবুজ, এবার ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। আমি আমার নিজের পরিচয়ে বাঁচতে চাই, বাবার গ্যাংস্টার পরিচয়ে নয়। সবুজ ট্যাপ ট্যাপ করে সোনালির দিকে তাকিয়ে রইল। তার মনে হলো আজ 3 বছর পর সে যেন তার বউকে একটু চিনতে পারছে। সেদিন রাতে কথা মনে পড়ল সবুজের। সোনালির পোশাকের কথা মনে হতেই সে শুকনো ঢোক গিলল। সে পাহাড়ি ঝড়ের রাতে সোনালির পরনে ছিল কুচকুচে কালো রঙের একটা ওভারসাইজ হুডি, যার চেইনটা বুক পর্যন্ত নামানো। হুডি নিচ দিয়ে উগেরই ছিল কালো রঙের একটা ফিটিং হাইনেক ইনার। তার পরনে ছিল ডার্ক কার্বন রঙের লেদার প্যান্ট, যা তার সুঠাম গড়নের সাথে একদম মিশে আছে। পায়ে হাঁটু পর্যন্ত লম্বা কুচকুচে কালো চামড়ার হাই রাইজ বুট জুতো। সোনালির কোমরের বেল্টের সাথে চামড়ার একটা হোলস্টার আটকানো, যেখানে সযত্নে রাখা আছে তার সেই রূপালি রঙের ঘাতক পিস্তলটি। বৃষ্টির ছাটে ভিজে হুডির টুপিটা তার মাথার উপর আলগাভাবে পড়ে আছে। সেখান থেকে কয়েক গোছা ভেজা চুল তার ফর্সা কপালে লেপ্টে আছে। এই পোশাকে তাকে সাধারণ কোনো মেয়ে নয়, বরং এক দুর্ধর্ষ লেডি মাফিয়া মনে হচ্ছিল, যার চোখে শীতল চাহনি পিস্তলের বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর। সবুজের কাছে আজও অজানা সোনালি সেদিন ওখানে কী করেছিল, আর কি করেই বা মেঘলাও মেঘরাত্রিকে পেল। কেন এত টান তাদের প্রতি? আরও কত প্রশ্ন মনে হয়, কিন্তু কিছুর উত্তর সে মেলাতে পারে না। সবুজ জানালাটা দিয়ে বাহিরের ধূসর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। 3 বছর আগে সে অভিশপ্ত রাতটার কথা মনে পড়লেই আজও তার শরীর শিউরে ওঠে। সে পাহাড়ি ধস, বৃষ্টির ঝাপটা, আর 4 জুটির জন্য নির্ধারিত গ্রামের সেই 4টে আলাদা ঘর, সব কিছুই যেন একটা গোলকধাঁধা। সকালে যখন বৃষ্টি থামলো তখন দেখা গেল এক রহস্যময় শূন্যতা। গ্রামের সেই জরাজীর্ণ ঘরগুলোর কয়েকটা ধসে পড়েছে, আর সাথে হারিয়ে গেছে 3টা তাজা প্রাণ। না, মৃত্যু নয়, এটা নিখোঁজ। মেঘলা নেই, মেঘরাত্রি নেই, এমনকি সে নেই।
তারা কি পাহাড়ের খাদে তলিয়ে গেল, নাকি অন্ধকারের কোনো শক্তি তাদের সরিয়ে ফেললো? কেউ জানে না। সবুজ মনে মনে ভাবল, আমরা সবাই তো অন্তত নিজের আসল মানুষটাকে পাশে পেয়েছিলাম, কিন্তু ওই তিনজনের কি হলো? মেঘলা আর মেঘরাত্রিকে কি মাটির দেয়াল গিলে খেলো? আর ওই যে ব্যক্তিটি, যার অস্তিত্ব সেই রাতে এক ভয়াবহ মোড় এনে দিয়েছিল, সেই বা কোথায়? আমি শুধু জানি সে বেঁচে আছে। সবুজ কফির কাপে একটা শেষ চুমুক দিয়ে ভাবল, সেই মানুষটা হয়তো ফিরবে, কিন্তু আগের মতো থাকবে নাকি বদলে যাবে? আমাদেরই মাঝে থাকা একজন তার খবর জানে, অথচ এক অদ্ভুত ব্যাপার, সে মুখ খোলে না। যেন ওই মানুষটার নাম মুখে নিলেই পাহাড়ের সেই পুরনো অভিশাপ আবার আমাদের গ্রাস করে নেবে। সবুজের এই গভীর ভাবনার মাঝেই দরজায় সোনালি এসে দাঁড়ালো। তার পরনে সেই পরিচিত কালো পোশাক, চোখে শীতল গাম্ভীর্য। সোনালি ধীর গলায় বলল, নিলয় এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসতে চাইছে। সবুজ, তৈরি হয়ে নিন। 3 বছর ধরে যে মানুষটা সবার থেকে আড়ালে আছে, হয়তো তার খবর পাওয়া যাবে। যে অন্ধকার ওই তিনজনকে গ্রাস করেছিল, তার রহস্য এবার আমাদের ভেদ করতে হবে। সবুজ ঢোক গিলল, নিলয় ফিরছে। হয়তো এবার সব মেঘ কাটবে, হয়তো জানা যাবে সে রাতে আলাদা আলাদা রুমের বন্ধ দরজার ওপাশে আসলে ঠিক কী ঘটেছিল, আর কেন সেই মানুষটা আজও ছায়ার মতো সবার চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে।